বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস গোটা বিশ্বকে এক অন্তহীন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে এবং কোভিড-19 বিশ্ববাসীকে শুধুমাত্র স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঝুঁকির মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, কূটনৈতিক নানা সংকটের মধ্যে ফেলে দিয়েছে এবং এই সংকট থেকে কবে পরিত্রাণ মিলবে কেউই এখন পর্যন্ত জানে না। তবে একটা ধারণা মোটামুটি এরকম নিশ্চিত করে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত না ভ্যাকসিন আবিষ্কৃত হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে কোভিড আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসছে ততক্ষণ পর্যন্ত এই কোভিডের সঙ্গে বিশ্ববাসীকে খাপ খাইয়ে চলতে হবে এবং সেজন্যই নানা রকমের পরীক্ষা গবেষণা চলছে, যদিও এখন পর্যন্ত কোনো গবেষণাকে চূড়ান্ত গবেষণা বা পরীক্ষা হিসেবে বা ভবিষ্যৎবাণী হিসেবে নিশ্চিত করা যাচ্ছে না, কেননা একটির সঙ্গে আরেকটির মিলও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এটি যেহেতু একটি বৈশ্বিক মহামারী, আমরা চেষ্টা করছি প্রতিদিনই বিশ্বের নানা প্রান্ত থেকে নানানজনকে যুক্ত করবার জন্যে, তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময় করবার জন্য এবং তাদের অভিজ্ঞতা শুনবার জন্য। আজকে তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার সঙ্গে ঢাকার গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন মিস্টার মামুন রশিদ। মামুন রশিদ সবারই অত্যন্ত পরিচিত একজন ব্যাংকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতির বিশ্লেষক এবং বেশ কিছু গ্রন্থেরও রচয়িতা। আমাদের সঙ্গে পাকিস্তান থেকে, ইসলামাবাদ থেকে যুক্ত হচ্ছেন আমনা খান। Amna Khan is a Pakistani national residing in China for pursuing her PhD in international relations from Jilin University, China. Her area of research includes counterterrorism, peace and conflict studies, and foreign policy analysis. She has written on Pakistan and the world view from Islamabad for acclaimed Chinese media outlet CGTN and Modern Diplomacy. In another author, Amna is a youth and a social activist. She is currently ambassador for China by Youth Opportunities Bangladesh, head of welfare department of Pakistani Students Union, Jilin University. স্বাগত আপনাদেরকে তৃতীয় মাত্রায়। আমনা খান, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। থ্যাংক ইউ সো মাচ। মিস্টার মামুন রশিদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। কোভিড-19 বা করোনা ভাইরাসের পরিস্থিতি এবং সেটিকে গোটা বিশ্ব যেভাবে মোকাবেলা করছে, সেই প্রেক্ষিত মাথায় রেখে যদি আপনি বাংলাদেশ যেভাবে অ্যাড্রেস করছে সেটি একটু আমাদেরকে আপনার সূচনা বক্তব্যে বলেন, একজন অর্থনীতির বিশ্লেষক হিসেবে। এখানে জীবন এবং জীবিকার মধ্যে সমন্বয় সাধন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ। Heartiest welcome to Amna. Though she is from Pakistan, but she is now spending most of her time in China, I'm told and I guess. So I guess Amna can also adequately contribute towards this discussion of what is happening around, how especially the developing countries are redefining their activity, redesigning their activity. Coming back to Bangladesh, yes, Bangladesh is no exception, but as a developing country, প্রথম দিকে আমরা কিছুটা কনফিউশনে ছিলাম। এই কনফিউশনটা যেহেতু কোভিড-19 এর মতো একটা হেলথ চ্যালেঞ্জ, সেই ক্ষেত্রে প্রথম দিকে আমরা কিছুটা ডিনায়ালে ছিলাম। জাতি হিসাবেই, নাগরিক হিসাবেই কাউকে এককভাবে দায়ী করতে চাই না, এমনকি রাজনৈতিক নেতৃত্বের দিকেও অঙ্গুলি হেলন করতে চাই না। তার কারণ হচ্ছে আমরা অনেকে মনে করেছিলাম বাংলাদেশের জলবায়ু উষ্ণ, বাংলাদেশে হিউমিডিটি ইজ হাই, সুতরাং বাংলাদেশে ইম্প্যাক্টটা কম হবে। এখনো যে এটা 100% উবে গেছে তা উই ক্যানট ক্লেম দ্যাট। এটা ছিল একটি। দ্বিতীয় ছিল বাংলাদেশের হেলথ সেক্টর ওয়াজ নেভার এ প্রিপেয়ার্ড সেক্টর। অপরাপর বাংলাদেশে যেমনটি দারিদ্র বিমোচনের ক্ষেত্রে আমাদের একটি বিরাট সাকসেস রয়েছে টুয়ার্ডস পভার্টি এলিভিয়েশন, আমাদের যেমন গ্রোথকে এজেন্ডাকে ড্রাইভ করার জন্য বেশ কিছু সাকসেস রয়েছে, আমরা কিন্তু আদার দেন দ্য প্রাইভেট সেক্টর হসপিটালগুলো ছাড়া আর পাবলিক সেক্টরে ভালো কিছু ডাক্তারের জন্ম দেওয়া ছাড়া, যারা নাকি অত্যন্ত দক্ষ ভালো ডক্টর, কিন্তু সামগ্রিকভাবে দায়িত্বশীল একটি স্বাস্থ্য ব্যবস্থা দাঁড় করানোর ক্ষেত্রে আমরা কিন্তু খুব একটা এগোতে পারিনি। আমরা স্পেশালি পাবলিক হেলথের ব্যাপারে খুবই অমনোযোগী বা উদাসীন, এবং সেটা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর প্রায় সকল সরকারগুলোকে এই অভিযোগে অভিযুক্ত করা হয়। যত না আমরা অবকাঠামোর ক্ষেত্রে পিছিয়ে আছি, অবকাঠামোতে কিন্তু আমরা নাম্বার অফ হসপিটালস, নাম্বার অফ বেডস, নাম্বার অফ আইসিইউ, নাম্বার অফ
ডক্টরস, নাম্বার অফ নার্সেস, ব্যালেন্স বিটুইন পাবলিক এন্ড প্রাইভেট, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা জনাব জিল্লুর রহমান খুব একটা পিছিয়ে নেই অবকাঠামোগতভাবে। যেখানে আমরা পিছিয়ে আছি, আমাদের স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনাটা অত্যন্ত দুর্বিনীত, অত্যন্ত যদি বলা হয় যে মানে অবিনীত। সেই ক্ষেত্রে আমরা কিছুতেই বিভিন্ন রাজনৈতিক কারণে ডক্টররা যেভাবে পজিশন, হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা যেভাবে পজিশন, আমরা কিছুতেই স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনাটিকে বাগে আনতে পারিনি। এই কারণে আমাদের অবকাঠামো যদিও খুব খারাপ নয়, একটি উন্নয়নশীল দেশ হিসাবে, আমি যেহেতু অনেক দেশে কাজ করার সুযোগ হয়েছে, আমি মনে করি নাম্বার অফ হসপিটাল, এগেন নাম্বার অফ ডক্টরস, নাম্বার অফ নার্সেস, নাম্বার অফ বেডস, নাম্বার অফ আইসিইউ বেডস, ইভেন নাম্বার অফ ভেন্টিলেটরস এর দিক থেকে আমরা খুব পিছিয়ে নেই। কিন্তু আমাদের যেটা ছিল, আমাদের সরকারি ডক্টররা শুধুমাত্র প্রেসক্রিপশনটা লেখা ছাড়া আর বাকি কোনো কিছুই ওনারা করতে পারছিলেন না। বিভিন্ন কারণে দুর্নীতির কারণ রয়েছে, জবাবদিহিতার অভাব রয়েছে, সক্ষমতার অভাব রয়েছে, মানে স্বচ্ছতার অভাব রয়েছে সেই ক্ষেত্রে। এবার আসি, তারপরও আমরা দেখেছি আস্তে আস্তে করে আমাদের প্রস্তুতিটা একটা লেভেলে পৌঁছে গিয়েছে। প্রথম দিকে ছিল সেন্স অফ ডিনায়াল, দ্বিতীয় ছিল আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অপরিপক্কতা কিংবা অপ্রস্তুতি, এটি মিলিয়ে তারপরে এসেছে এইটার অভিঘাতের ফলে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হবে বলে আমরা মনে করছি। সেই ক্ষেত্রে সরকারের যে রেসপন্স, এটা দুই ধরনের রেসপন্স। একটা হচ্ছে সরকারের তিন ধরনের রেসপন্স। সরকারের ইমিডিয়েট হেলথ প্রিপেয়ারনেস রেসপন্স, যাতে করে রোগীদেরকে চিকিৎসা করা যায়। দ্বিতীয় হচ্ছে সরকারের আপদকালীন মোকাবেলায় রেসপন্স, এন্ড থার্ড হচ্ছে সরকারকে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে আমরা কিভাবে আপদকালীন সহায়তা দিয়ে, আপদকালীন প্রণোদনা দিয়ে তাদেরকে আবার আমরা ফিরিয়ে আনতে পারেন। চতুর্থত যেটা হচ্ছে তৃতীয়টির বি পার্ট কিংবা খ পার্ট, সেটি হচ্ছে এই প্রণোদনার মাধ্যমে আমরা কিভাবে সামগ্রিকভাবে অ্যাকশনের মাধ্যমে আবার ব্যাক টু নরমাল ফিরিয়ে আনতে পারি কিংবা ব্যাক টু নিউ নরমালে ফেরত আনতে পারি, যাতে করে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়, কর্মতৎপরতা সৃষ্টি হয় এবং আমরা ন্যূনতম স্বাস্থ্য সেবা নিশ্চিত করে কিভাবে কর্মচাঞ্চল্য সৃষ্টি করব সেইটার চ্যালেঞ্জ আমরা এখন ওনার থেকে শুনে। জি মিস্টার মামুন, আমি আপনার কাছে রেসপন্সের প্রসঙ্গে পরে আসছি, আমি একটু আপনার সঙ্গে কথা বলি। পাকিস্তান ইজ দ্য সেকেন্ড ওয়ার্স্ট এফেক্টেড কান্ট্রি ইন সাউথ এশিয়া আফটার ইন্ডিয়া. So far, 23,214 have been infected, 545 plus died, and at least 120 are in critical condition in Pakistan. So, what is the latest situation in Islamabad and as well as Pakistan? Thank you so much, first of all, for inviting me in your show. The situation in Pakistan is similar, like we are facing the situation all over the world. But as you know that we are also like the developing country and we are facing much economic problems, and the healthcare system is not up to the mark as compared to the developed countries or the big countries. So that's why this is one of the reasons like why we are facing more problems. But still, things are better if we compare with US or Europe. Right now we are in a state of partial lockdown in our country, but cases are increasing day by day. That is not fortunate. So because of the healthcare system is not so modern and not so good if we compare with the developed nations. So, and there are so many other factors which are leading towards more cases, such as ignorance, and we have economic crisis, economic problems. We are having people are not much literate, and government is trying to provide awareness to the people to make them realize the current situation, but still there are many problems we are facing, because this was the thing, I think, that when it attacked, the whole world become in the condition of a shock. Nobody has expected that one virus, one small thing which we cannot even see, it will affect the world in this way. So even if the big countries like US, Europe and China
are unable to solve the issue and unable to control it. So we are, in the same boat with them. In Pakistan, as you have just mentioned, it's now almost 26,000 confirmed cases and so many deaths, more than 500 deaths so far. But let's see how the things going to be, because there are more decisions are coming related to lockdown situation in Pakistan, because we are facing some economic problem. As you know, that there are many people who are living under the poverty line, so we have to think about them. We have to think about the daily wagers and the people who are working on daily basis and getting money. So the things are right now uncertain. Mr. Mamun Rashid, we are talking about Bangladesh healthcare system and public health. And as you know that Pakistan spends only 2.75% of its GDP on healthcare. That is below average for a developing country. World Health Organization says that healthcare system of Pakistan is not even satisfying. So how is it possible to fight against the COVID-19 crisis with the worst healthcare? And do you think that the government should be more careful regarding public health issues? Yes, of course. I think the main problem why we are facing this crisis too much, because we never care about the healthcare system. We always care more about the security issues and the other issues. We never put more focus on healthcare system. This is the first time that now this is the time that we should realize this, that we need to invest more on healthcare system. We need to invest more on our hospitals, on our medical staff, and on our medical equipments and for medical facilities. Because the main problem in Pakistan right now is the fear that if these cases rise just like they rose in US or in Europe, we would not be able to handle it, because we don't have enough facilities, we don't have enough hospitals, and we don't have enough ventilators and ICUs. So this is now a time, I think our policymakers and the people in government, they need to understand this, that we need to focus more on healthcare system, so that in future, if God forbid, if something like this or anything happens, we could be able to control it efficiently. And secondly, right now, because we have limited resources, now what we can do? The only thing we can do right now is prevention, because and take all the precautionary measures to decrease the number of affectees or to decrease the cases, because this is the only thing we can do right now. Because if the cases increase day by day more and more, and if God forbid it goes more than 50,000 or like near 100,000, it will be out of control, and we would not be able to control. As you have seen that recently some of the doctors also died, and some of the paramedical staff is also got affected of this virus, and they are also in the miserable condition. So if we will not be having enough hospitals, we will not be having enough paramedical staff, then how we will be treating these people? So this is very important to curb this and to prevent this. This is, I think, right now the key to save people from getting affected from a coronavirus, so that we will have less patients to deal with. Because right now, in urgent basis, we cannot make the hospitals or we cannot arrange everything. Okay. I'm not just one more thing that I know that you are living in China most of the time for academic reason. So how did you all feel when the virus break out in Wuhan, and when you had to move from Jilin? Just very briefly. Okay. So first of all, when this outbreak in Wuhan occurred, this corona, first of all, there was so much panic among the students and among everybody. Like we were a little bit panicking that, oh my God, what's happening? Like before, we didn't expect that it's gonna be a pandemic. They were just thinking like maybe it's gonna be some disease, but it will be under this city, and maybe it will remain under this province, or maybe just in China. That's why most of the people, like from all over the world, all the students, they try to go back to their countries. So
because of this panicking situation. But soon it became like a pandemic and everybody got affected. But China was the first country who faced this issue. But Chinese government, I believe that especially our universities and the dormitories, our international offices, they worked very well, they worked very efficiently, and they were very much concerned about their students and their health. So they took very positive measures and they tried to provide all the facilities which students were needing, because China has started lockdown just after they have heard about this virus issue, and even in all the cities. I'm not in Wuhan. My city is a bit far from Wuhan, so in my city there were not so many cases, but still we were all having some precautionary measures, and our university was very good, taking care of all the students living in the dormitory. মিস্টার মামুন রশিদ, আপনি রেসপন্স নিয়ে কথা বলতে চাইছিলেন। অনেকেই মনে করে থাকে যে এই রেসপন্সগুলো খুব দেরিতে বাংলাদেশ সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিচ্ছে, এবং নিতে গিয়ে অনেক ক্ষেত্রেই সমন্বয়ের অভাব, নানা রকমের ব্যবস্থাপনার দুর্বলতা, ত্রুটি খুব স্পষ্ট হয়ে উঠেছে। আমরা যে সর্বশেষ অবস্থা দেখি, একদিকে ছুটি বাড়ছে, অন্যদিকে নানান প্রতিষ্ঠান খুলে দেবার, ফ্যাক্টরি খুলে দেওয়া, দোকান খুলে দেওয়া, হোটেল রেস্টুরেন্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সো আবার এগুলো নিয়ে বা স্বাস্থ্যমন্ত্রী নিজেই বলছেন যেগুলো খুলে দেওয়া মানে হচ্ছে সংক্রমণ আরও বাড়বে। সো আমি একটু শুনতে চাই যে আপনি আসলে কিভাবে দেখছেন পরিস্থিতিটা। আমরা যদি সারা বিশ্বের দিকে তাকাই, সব জায়গায় কিন্তু জনগণের, ব্যবসায়ী সম্প্রদায়ের, উদ্যোক্তা সম্প্রদায়ের একটু প্রেশার রয়েছে টু গো ব্যাক টু দ্য নর্মাল। এটি বাংলাদেশেই যে শুধু আছে তা না, এবং বাংলাদেশের গভর্নমেন্টকে অন্যান্য দেশের গভর্নমেন্টের মতো, এমনকি ভারতের সরকারের মতো একটা ব্যালেন্স করতে হচ্ছে, যে আমি জীবন ও জীবিকার মধ্যে কিভাবে একটা ব্যালেন্স আনবো। অবশ্যই আপনি যদি বইয়ের কথায় বলেন, জীবনের দাম সবচেয়ে বেশি জীবিকার চাইতেও। জীবন যদি বেঁচে থাকে, জীবিকা আমরা ফিরে পাবোই হয়তো। কিন্তু আরেকটি নির্মম সত্য হচ্ছে যে যেই দেশে 20% মতো লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, এবং যেই দেশে আপৎকালীন সময় আমরা দেখেছি ইতিহাসে প্রায় 15 থেকে 25% আরো লোক দারিদ্র্য সীমার নিচে চলে যায়, যাদেরকে বলা হয় মার্জিনাল পপুলেশন, জাস্ট অ্যাবাভ দ্য পভার্টি লেভেল। সো তাদের এইটা সংখ্যাটি প্রায় 4 কোটি হয়ে গেছে। তারা জানে এদের মধ্যে বেশিরভাগই দৈনিক মজুরি ভিত্তিতে তাদের জীবন পরিচালিত হয়। এটি হোক না হকার, এটা হোক না রিক্সা চালক, হোটেল রেস্তোরাঁর কর্মচারী, এটা হোক না গাড়ির ড্রাইভার, বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, সামগ্রিকভাবে। তো একটি দেশে যখন প্রায় 20 থেকে 25% জনগোষ্ঠী একটি মোটামুটি আপাততকালীন একটি ব্যাপারে যে বেকার কিংবা প্রচ্ছন্ন বেকারত্বের দিকে এগিয়ে যায়, তার একটা চাপ থাকবেই। তো কিন্তু যেখানে আমরা ভুলটুকু করেছি বলে আমার মনে হয়, আমি যদি আমার পাশের দেশের সাথে তুলনা করি, সিঙ্গাপুরের সাথে তুলনা করি, এমনকি অন্যান্য অপরাপর দেশগুলোর সাথে তুলনা করি, সেইটা আমরা হচ্ছে একটা স্ট্রাকচার প্রসেসে এগোতে পারিনি। আমরা যে করোনাটাকে অ্যাটাক করব, হসপিটালগুলোকে প্রস্তুত করব, কয়টি হসপিটালকে প্রস্তুত করব, ডাক্তারদেরকে কিভাবে প্রস্তুত করব, কিভাবে আমরা প্রযুক্তিকে ঠিকভাবে ব্যবহার করব। আমরা পশ্চিমবঙ্গ দেখেছি যে যেখানে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনা ঘটেনি, কারণ কি তারা ড্রোন টেকনোলজিকে ব্যবহার করেছে, যার ফলে যেখানেই জনসমাগমের একটা সম্ভাবনা ছিল, আশঙ্কা ছিল, সেটা কিন্তু ড্রোন সেটাকে আশঙ্কাটাকে রিপোর্টটা নিয়ে সাথে সাথে পুলিশ কন্ট্রোল রুমে দে হ্যাভ কনভেড দ্য মেসেজ, যাতে করে পুলিশ কুড টেক ইমিডিয়েট অ্যাকশন। সেম থিং হচ্ছে দিল্লিতে এবং অন্যান্য জায়গায় আমরা দেখেছি। ভারতের কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন, নীতি আয়োগ, তারা কি করেছে, তারা শিল্পাঞ্চলকে, এমনকি রোগের এলাকাটিকেও, এমনকি হাসপাতালকেও অরেঞ্জ, রেড কিংবা রেড সম্পূর্ণ কোভিড রোগীদের জন্য, তারপরে হচ্ছে এম্বার, সেটা হচ্ছে কোভিড এর সম্ভাবনা আছে, আশঙ্কা আছে রোগীদের জন্য, আর হচ্ছে গ্রিন, যেখানে কোভিড রোগী নেই এরকম। তারা পরবর্তীকালে শিল্পাঞ্চলকেও কর্ম উদ্দীপনা ফেরত আনার জন্য এইভাবে রেড, এম্বার এবং গ্রিনে রূপান্তরিত করেছে। আমরা কিন্তু এই ধরনের বিভিন্ন সরকারের বিভিন্ন মহলের মধ্যে এই ধরনের একটা সুসংগত কর্মকাণ্ড লক্ষ্য করিনি, যেটাকে বলা হয় প্রপার কোঅর্ডিনেশন। এই কারণে আমরা বেশ কিছুটা পিছিয়ে গেছি।
দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা দেখেছি রাজনৈতিক সরকারের পক্ষ থেকে যত না তৎপর ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেই ধরনের তৎপরতা কিন্তু আমরা এমনকি আমাদের মন্ত্রী পরিষদের সদস্যদের কাছ থেকেও দেখিনি। যে হাউ আনপ্রিপেয়ার্ড উই আর অ্যাপার্ট ফ্রম দ্য হেলথ সেক্টর, পলিটিক্যালি অলসো, এইটা কিন্তু অনেক প্রকাশিত হয়ে গেছে, এটা অনেক কিছু প্রস্ফুটিত হয়ে উঠেছে। তৃতীয় আসে, আমরা অতীতকালের মতো বিভিন্ন আপদকালে আমরা বন্যা, আমাদের ডেঙ্গুর মতো কিছুটা মহামারী, অন্য স্বাস্থ্য ঝুঁকির মতো আমরা দেখেছি যে আমাদের ভেতরকার লোভটা, যেটা আমাদের রাজনৈতিক ক্ষমতা দ্বারা প্রভাবিত হয়, সেই লোভটা কিন্তু আমরা এবারও দেখেছি আবার বেরিয়ে এসেছে। আমরা দেখেছি শুরুতেই চাল চুরি, চাল গোপন করে রাখা, হাইডিং, এটা কিন্তু দেখছি। এমনকি আমরা অনেক জায়গায় দেখেছি, আমি নিজে বলবো না সঙ্গত কারণে, 64 যে জেলা প্রশাসকদের মধ্যে আমার যেহেতু স্কুল এবং ইউনিভার্সিটির সম্পর্ক রয়েছে, এই ধরনের 7 জন জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, এই ধরনের 25 জন উপজেলা নির্বাহী অফিসারের সাথে সরাসরি কথা বলেছি আমার বন্ধুদের মাধ্যমে। আমি দেখেছি তারা প্রত্যেকে বলেছেন যে আসলে তারা চেয়েছেন, সাধারণ জনগণ, এনজিও কর্মীরা, নাগরিক সমাজের সদস্যরা চেয়েছেন আরো বেশি এই ত্রাণ তৎপরতার ক্ষেত্রে সামরিক বাহিনীর সদস্য, এমনকি পুলিশ বাহিনীর সদস্য তারা সম্পৃক্ত হোক। তার কারণ কি, তারা জনপ্রতিনিধিদেরকে, তারা স্থানীয় ছাত্রলীগ, যুবলীগদেরকে কিংবা ক্ষমতাসীন সরকারের যারা ঘনিষ্ঠ লোকদেরকে তারা বিশ্বাস করে না। আমাকে ময়মনসিংহের গারো সম্প্রদায়ের একাধিক লোক বলেছেন তারা অপেক্ষা করছেন সুষম দুর্গাপুরে, অন্যান্য জায়গাগুলোতে, উপজেলাগুলোতে তারা অপেক্ষা করছেন যাতে করে লেট দ্য মিলিটারি পিপল কাম ইন উইথ রিগার্ড টু ডিস্ট্রিবিউশন অফ দ্য রিলিফ। এটা কেন হচ্ছে? যেই সরকারটি 12 বছর যাবৎ তারা দেশ চালাচ্ছে, তাদের স্থানীয় প্রতিনিধিরা যদি বিশ্বাস অর্জন না করতে পারে, সেইটা আমাদের শুধু রাজনৈতিক বৈকল্যের প্রমাণ বহন করে না, এটা সামগ্রিকভাবে আমরা যে স্থানীয় সরকার হিসাবে, স্থানীয় সরকার পর্যায়ে আমরা যে কোনো ধরনের মহামারী, যে কোনো ধরনের বিপর্যয়কে আমরা রক্ষা করতে পারি না, সেইটা আমরা আবারও প্রমাণ পেয়েছি। কথা বলি, এই পর্যায়ে আপনার কাছে ফেরত আসতে চাই, সেটি হচ্ছে যে সামগ্রিকভাবে যে একটা কোঅর্ডিনেশনের অভাব, এমনকি আমরা আমাদের সরকারি পর্যায়ে এটা দুইটাই হোক, সামরিক এবং বেসামরিক পর্যায় ক্ষেত্রে একটা কোঅর্ডিনেশনের অভাব লক্ষ্য করছি, সেইটা আমাদের ত্রাণ তৎপরতাকে পিছিয়ে দিয়েছে। আর লাস্ট কথাটি আমরা যেটা বলতে চাই, যে আমরা আমাদের কিন্তু ব্যবসায়ী সম্প্রদায়ের কাছ থেকে, উদ্যোক্তা সমাজের কাছ থেকে দায়িত্বশীল আচরণ পাইনি। আমরা দেখতে পেয়েছি একদম কিছুদিন পরেই তারা সাথেই তাদের মধ্যে যে গ্রিড, যেটা নিট নয়, গ্রিডটা প্রস্ফুটিত হয়ে গিয়েছে, যার ফলে সরকার কিন্তু কিছুটা বিহ্বলিত হয়ে পড়েছে। আমি কিভাবে ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত সরকার, প্রভাবিত সরকার, তারা ব্যালেন্সটা কিভাবে রক্ষা করবে, আত্মপীড়িত জনগণ আর ওইদিকে হচ্ছে উদ্যোক্তা এবং ব্যবসায়ী সমাজের মধ্যে ব্যালেন্সটা আনার ক্ষেত্রে আমরা এই ধরনের একটি কোঅর্ডিনেশনের অভাব লক্ষ্য করেছি। থ্যাংক ইউ সো মাচ। আসবো আবার আপনার কাছে। Pakistan has had a long and very good relationship with China, and Pakistan has interest over the Persian Gulf and has wide-ranging bilateral relations with the United States and other Western countries. Is there any chance of changing Pakistan's international political or geopolitical framework, and how can the COVID-19 pandemic affect Pakistan's historical relationship with China? Pakistan, as you know, that we have all-weather relationship with China. We are like iron brothers, we call it. So I think so. Like COVID-19 will not change Pakistan-China relationship. And as we have seen during this pandemic, that China is helping Pakistan a lot. And when this outbreak started in China, Pakistan was among one of the first countries to help China and to
trust them. And even when the whole world was evacuating their students from Wuhan, Pakistan decided not to evacuate their students from Wuhan because they had trust in the government and their policies. So I think, like, as you know, that Pakistan relationship with West and with China, they are always fluctuating, and we are having so many different issues, because of the South Asia geopolitical issues, and now we are having, we are a part of CPAC, China-Pakistan Economic Corridor, and which is the flagship project of OBOR. So Pakistan relationship with China is very critical at the moment, and it's very important for Pakistan foreign policy. So, and one of the main aim, or one of the main objective in Pakistan foreign policy is to maintain good relationships with its neighboring countries, and especially when this government, our new government, Pakistan Tehreek-e-Insaf, came to the power, our Prime Minister Imran Khan, in his first speech, he mentioned that he wants to have good relations and friendly relations with all its neighbors. So our first priority is to have friendly and good relations with our neighboring countries, and of course with China we have special bond since the starting, and we will maintain it in the future as well. I don't think that COVID-19 will affect Pakistan's stance of foreign policy, or it will change much. Amna, you are mentioning about CPEC, and CPEC constitutes one of the largest foreign investments China has made in the framework of the One Belt, One Road initiative. But recently India stated that China-Pakistan Economic Corridor is illegal because it passes through parts of the Union Territories of Jammu and Kashmir and Ladakh. Do you think CPEC could place an additional strain on India-Pakistan relations? Yeah, it has added some strain on Pakistan-India relations, but first of all, it's not passing through the Jammu and Kashmir. It's passing through the northwest frontier province, which is now Khyber Pakhtunkhwa of Pakistan, and Gilgit-Baltistan. So there are concerns by India. Of course, the relationship between Pakistan and India is always very much complicated and controversial sometimes because of the Kashmir issue. So as we also have some reservations on India's development in Jammu and Kashmir area, so they also have some concerns. But I think this is still very controversial, and there are not enough evidence to prove that it's gonna be it will change things or it will not change things. But right now, because of this COVID-19, maybe the situation about CPAC especially, it will become slow, the development will become slow, and it will halt CPAC a little bit. Not fully, but we will see some slowdown in the process. And some of the experts say that there is also a possibility to come to a settlement of the Kashmir dispute. What is your opinion regarding this issue? Yes, of course. I think in Pakistan, everybody wants to have settlement on this dispute, because since the beginning, since 1947, Kashmir issue is a very, critical issue for Pakistan and India. And we both neighbors, we couldn't make good relations between us just because of this Kashmir issue. So it should be resolved on humanitarian grounds. I believe that Kashmiris should be given their humanitarian rights, whatever they deserve, and there should not be any violence. As you have seen recently, there is much violence in Kashmir. So our Prime Minister, our government is always voicing over this issue, and at every forum, especially after our new Prime Minister Imran Khan, he is always advocating Kashmiris all over the world on every forum that we want amicable solution of this dispute, and we want a humanitarian solution which is good for the Kashmiri people. So this is very important, because until we will not resolve this issue,
until Kashmir issue is present, this area, South Asia, it will never see a durable peace. ওকে, মিস্টার মামুন রশিদ, অনেকে মনে করেন যে এই কোভিড-19 বা এই প্যান্ডেমিক আসলে গোটা বিশ্বের যে নানা রকমের আন্তঃসম্পর্ক, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নানান কিছু চেঞ্জ করে দিবে, অনেক সোশ্যাল স্ট্রাকচারকে ভেঙে চুরে নতুন একটা ব্যবস্থা তৈরি করবে, নতুন বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করতে। সো আপনি কি মনে করেন কি না কোভিড-19 আমাদের এই অঞ্চলের যে সখ্যতা এবং বৈরিতা সেই জায়গাটাতে কোনো পরিবর্তন আনবে? এর বাইরে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, হয়তো এই পর্যায়ে বলবেন বা পরের পর্যায়ে, যে রেসপন্স বাংলাদেশ গভর্নমেন্ট এই কোভিড-19কে মোকাবেলা করার জন্য নিয়েছে সেগুলো কতটা কার্যকর হচ্ছে? কেননা কিছু স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে, এখন প্রশ্ন হচ্ছে যে স্টিমুলাস প্যাকেজের অর্থ কোত্থেকে আসবে, কিভাবে সেটি ইমপ্লিমেন্ট করা হবে, সেগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন ইতিমধ্যেই তৈরি হয়েছে। এবং যথাযথভাবে এর বাইরে কারা আছে, যাদের প্রয়োজন সবাইকে এর আওতার মধ্যে আনা হয়েছে কিনা, এই প্রশ্নগুলো আছে। সো আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। Okay, thank you. Let me first, in honor of Amna, our guest, let us try to focus a little bit on the regional socio-economic and bit of political economic process. So yes, I'm an optimist. So I do think that yes, some kind of initiative has started to revive the SARC during this pandemic period, and there has been some gesture, though very minimum gesture from India's Prime Minister to look at SARC or re-look at SARC, or even talk about SARC, that how can we face this COVID-19 in togetherness, or maybe so-called togetherness. There has been some kind of activity, and good part is that Pakistan's Prime Minister Mr. Imran Khan has also welcomed this process, though with little bit of question mark, because what Ms. Amna has rightly mentioned, or possibly mentioned, that yes, there are tensions with regard to the way things are developing in Jammu Kashmir, and India own Jammu Kashmir as well as Pakistan own Kashmir. They are both India and Pakistan. It's a controversial issue for last several years, if not decades. So how it will finish, we even don't know. But having said so, poverty is poverty. There are some common issues, share like Bangladesh and India sharing of the common rivers, like India, Bangladesh, Pakistan, Nepal, and others are trying to share the same resources, also play as a humanitarian government, try to come up to hold hand of each other during crises, what has minimally has been shown by or demonstrated by Prime Minister, His Excellency Mr. Modi. So yes, there has been this talk, but this is very premature to comment that this will take us to a desired destination, because we have seen BBIN, BIMSTEC and SARC could not be made very effective, because we did not see so much of desired steps from our big brother or neighboring brother called India. So unless India really sincerely hopes that yes, SARC needs to be revived, we need to have a more activated or proactive BIMSTEC, proactive BBIN, proactive regional kind of cooperation model, then this may not, I'm afraid, this may not bring the desired result that we all expect to. And of course, the development within India, even internal India, that is not also very welcoming with regard to formation of a global kind of agenda to fight poverty, to strengthen democracy, and more importantly, to strengthen democratic values in our part of the world. Now I come to, very briefly though, I come to the response towards combating COVID in our country. Yes, of course, like any other developing country, why we are poor? Because we are poor. In economics, it is being always said. So আমাদের দারিদ্র্যের কারণে আমাদের রিসোর্স খুব কম, তারপর আমাদের ওয়েস্টেজও অনেক বেশি, ছোট দেশ হলেও আমাদের অপচয়ের অর্থনীতির আকারও অনেক বড়। আমাদের এখানে আমরা শত চেষ্টা করেও
একটা দায়বদ্ধতা সৃষ্টি করতে পারি নাই, ন্যূনতম জবাবদিহিতা সৃষ্টি করতে পারি নাই। সেটার জন্য আমরা যত না সিনসিয়ারিটি রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, আমি যখনই উনি কোনো সাংবাদিক সম্মেলন কিংবা সম্মেলনে আসেন, আই ট্রাই টু রিড হার জাস্ট এজ এ হাম্বল স্টুডেন্ট অফ ইকোনমিক্স, হাম্বল সিটিজেন অফ দ্য কান্ট্রি। আমি যেটা দেখতে পারি যে আমরা কেন জানি কুলিয়ে উঠতে পারছি না। তো আমরা এটা ক্ষেত্রে আমরা দেখি আমরা ইতিমধ্যে প্রায় 95,000 কোটি টাকার প্রণোদনা ডিক্লেয়ার করেছি। তার বেশিরভাগই হচ্ছে প্রথমত হচ্ছে ব্যবসা বাণিজ্যকে ফিরে আনার জন্য। তার একটি অবশ্য কারণও রয়েছে, আমাদের কৃষি হচ্ছে মানে অলমোস্ট এ কাইন্ড অফ এ সেলফ রিলায়েন্ট এগ্রিকালচার। আওয়ার এগ্রিকালচার ইজ অলমোস্ট সারপ্লাস এগ্রিকালচার। আমরা দেখেছি আমরা প্রায় আমাদের প্রয়োজনের পুরোটা চালে উৎপাদন করতে পারি। শুধুমাত্র কিছু সংখ্যক লোকের জন্য যারা রুচির ভিন্নতা চান তাদের জন্য 5-10% চাল বিদেশ থেকে আমাদের আমদানি করতে হয় যদি কোনো বন্যা কিংবা মহামারী না হয়। শুধু এবং আমাদের কৃষির মধ্যে যে নন ফার্ম এগ্রিকালচার রয়েছে, যেটা হচ্ছে অকৃষিজাত কৃষি, সেটাও কিন্তু আমরা ইদানিং কালে বিভিন্ন এনজিওদের সহায়তায়, মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনের সহায়তায়, বিশেষ করে গ্রামে যেহেতু প্রচুর রেমিটেন্স আসছে, আমাদের রেমিটেন্সের অন্তর্মুখী রেমিটেন্সের অলমোস্ট 89% অফ আওয়ার ইনওয়ার্ড রেমিটেন্স ইজ টুয়ার্ডস দ্য রুরাল বাংলাদেশ। সেই ক্ষেত্রে গ্রামে কিন্তু একটি প্রণোদনা অলরেডি আছে, কর্মচাঞ্চল্য অলরেডি আছে। গ্রাম কিন্তু আর আগের মতো সরকারের অনুদান সহায়তার মুখাপেক্ষী নয়। যেটি হয়ে থাকে আপদকালে সেটি হচ্ছে চাহিদা কমে যায়, কৃষকের বিক্রয় কমে যায়, কৃষক তার উৎপাদিত পণ্য শহরে বড় বড় বিক্রয় কেন্দ্রে আনতে পারে না। সেই ক্ষেত্রে সাপ্লাই চেইন ডিসরাপশন হুইচ হ্যাজ বিন আইডেন্টিফাইড এজ দ্য নাম্বার ওয়ান কাইন্ড অফ মানে ফল আউট অফ দ্য কোভিড, এগুলোর কারণে একটি রয়েছে। ক্ষতিগ্রস্ত লোকের কাছে আমরা ত্রাণটা পৌঁছাতে পারছি কিনা এটাই শেষ করে দিচ্ছি। আর তৃতীয় হচ্ছে সত্যিকার অর্থে যাদের প্রণোদনা প্রয়োজন তাদেরকে প্রণোদনা দিতে পারে কিনা। চতুর্থ হচ্ছে আমরা কিভাবে স্বাস্থ্য সেবা রক্ষা করে, ন্যূনতম স্বাস্থ্য সেবা নিশ্চিত করে আমরা আবার কর্মচাঞ্চল্য ফেরত আনতে পারি, আমদানি রপ্তানিটা আবার চাঞ্চল্য ফেরত আনতে পারি, আমরা উৎপাদন কাজে চাঞ্চল্য ফেরত আনতে পারি। আর যারা প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত তাদের কাছে কিভাবে তাদেরকে বাঁচিয়ে রাখতে পারি এবং ত্রাণ সহায়তার কাজে দুর্নীতিকে কিভাবে দূরে রাখতে পারি। Amna, just very briefly, that how do you explain the revitalizing the SARC during COVID-19 breakout and Pakistan's perspective? Mr. Mahmood Rashid, we are talking about the SARC. Yes, I heard him. I think it's very important. We are all developing countries and we are all having similar problems. We are all facing poverty. We are all facing economic problems. So we have to learn some things from West. For example, you see, like in past, Western countries, the European countries, they were enemies of each other. They were also having so many territorial and other issues. But we are and we are facing the same. We are also facing so many issues between us. Like there are some territorial issues, but we can resolve these issues and we can take help of these regional organizations. I think in this multiplex world, we need more influence of regional and international organizations to solve the problems. And I think this COVID-19 give us little bit hope and give us an opportunity to open doors of SARC, because right now we are in the same boat. Either we are poor, we are rich, whatever we are in the same boat and we are having the same problem. The whole world is facing the same problem. So right now I think it's a good time to put aside our all differences, to put aside our all conflicts, our all ideological differences or any other kind of differences we have, and to be together and to have cooperation to fight against this COVID-19. And I think if we can utilize SARC in this time, it will be
it will be an excellent thing to do, because only with cooperation and solidarity we can fight against this COVID-19, and SARC can provide us a platform. We can learn from each other's experience, because we are all having more or less same kind of people, same kind of culture. So SARC can provide us a platform to discuss, to find solution, and to find out the best way to come out of this crisis. Thank you. So we need to utilize this SARC at the moment. Mr. Mamun Rashid and Ms. Amna Khan, thank you for joining me. Thank you so much indeed. দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে। মিস্টার মামুন রশিদ বাংলাদেশ এবং বিশ্ব বাস্তবতাটা আসলে একেবারে খোলামেলাভাবে তুলে ধরেছেন, কোথায় কোথায় সমস্যা, কোথায় কোথায় সংকট, এবং এই কোভিডের সংকটকালে এই চিত্র নিশ্চয়ই কারো কাম্য নয়, কিন্তু কোভিড-19-এর সাফল্যটি যে সে আসলে অসারতাটা তুলে ধরেছে গোটা পৃথিবীর যে কতটা উদাসীন জনস্বাস্থ্যের ব্যাপারে, গোটা পৃথিবীর রাষ্ট্র কাঠামো, তার রাজনৈতিক ব্যবস্থা যে কত দুর্বল সেটি তুলে ধরেছে। এবং আমনা খান যেমনটা বলছিলেন যে এখানটাতেই একটা হোপ তৈরি হয়েছে যে এখান থেকে মানুষ শিক্ষা নেবে এবং আমূল হয়তো অনেক কিছুই বদলে যাবে, এবং সে কারণেই হয়তো কোভিড-19কে যতটা না পৃথিবী আগামী দিনে স্মরণ রাখবে, তার এই স্বাস্থ্য ঝুঁকি এবং মৃত্যু ঝুঁকির কারণে তার চেয়ে বেশি হয়তো স্মরণ রাখতে পারে। এটি একটি ইতিবাচক ধারণা যে কোভিড-19 যে পরিবর্তন এনে দিয়ে যাচ্ছে বিশ্ব ব্যবস্থায়, সে কারণে হয়তো পৃথিবী বহুকাল কোভিড-19কে স্মরণ রাখবে। এবং অনেকেই আশা করছেন, রাষ্ট্রবিজ্ঞানী অর্থনীতিবিদদের, যে আগামী পৃথিবী হয়তো অসাম্যটা অনেক বেশি কমে যাবে এবং পৃথিবীতে রাজনৈতিক ব্যবস্থা আরও অনেক বেশি গণতান্ত্রিক হয়ে উঠবে, সরকারগুলোর সঙ্গে জনগণের সম্পর্ক আরও নিবিড় হবে, এক দেশের সঙ্গে অন্য দেশের বন্ধুতা আরও হয়তো অনেক বাড়বে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং এখন পর্যন্ত ঘরে থাকবার চেষ্টা করুন।